আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এখন আমরা যেই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা শুরু করব সেটা হচ্ছে নিউটনীয় বলবিদ্যা বা নিউটনিয়ান মেকানিক্সের লেকচার 1 নিয়ে আমরা কথাবার্তা বলবো। আজকে আমরা নিউটনীয় বলবিদ্যার যে বেসিক কনসেপ্টগুলো আছে সেই বেসিক কনসেপ্টগুলো নিয়ে আমি একটু আলাপ আলোচনা শুরু করব এবং এই আলাপ আলোচনাগুলো যখন আমরা বুঝে যাব তখন ইনশাল্লাহ আমরা এর পরবর্তী ক্লাসে বিশ্ববিদ্যালয়ে বিগত বছরে যে এমসিকিউগুলো এসেছে, যে রিটেনগুলো এসেছে সেগুলো সলভ করার জন্য আমরা ম্যাচিওর হয়ে যাব। সেই ম্যাচুরিটির জন্য আজকে আপনারা একাডেমিকে সব পড়ে এসেছেন, জাস্ট একটু মাথার ভিতরে রিভিউ করিয়ে দেওয়ার জন্যই আজকের এই ক্লাসটা। ঠিক আছে, তো আমরা আর দেরি না করে আমরা আমাদের আলাপ আলোচনা শুরু করে দেই ওস্তাদ। শুরু করে দেই, অবশ্যই শুরু করে দিব। তো প্রথমেই আমরা যে বিষয়টা নিয়ে শুরু করব যে কিছু সূত্রগুলো আমরা একটু দেখে নিব এক নজরে। সূত্রগুলো বল F ইজ ইকুয়াল টু ma, ঠিক আছে, অথবা F, আমরা যদি এখানে কালারটা একটু চেঞ্জ করে নেই, F ভেক্টর ইজ ইকুয়াল টু ma ভেক্টর, এগুলো আপনারা জানেন। বলের ঘাত, ঠিক আছে, J ইজ ইকুয়াল টু ft, J ইজ ইকুয়াল টু ft, ঠিক আছে, ইজ ইকুয়াল টু ডেল পি বা m ডেল v, ঠিক আছে, m v মাইনাস u, এগুলো আপনারা জানেন। এগুলো নিয়ে আমি এখনই আলাপ আলোচনা করলাম না, আমি প্রত্যেকটা টপিক ওয়াইজ যাব, একটা একটা করে যাব, ঠিক আছে। এগুলো সবগুলা এখানে দেওয়া আছে, ঠিক আছে, সবগুলা এখানে দেওয়া আছে। তো প্রথমেই আমরা যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বল ও বলের ঘাত নির্ণয়। এবং বল ও বলের ঘাত নির্ণয় করার জন্য আমাদের যেই যেই সমীকরণগুলো দরকার সেই সমীকরণগুলো সম্পর্কে আমরা একটু ছোট করে জেনে নিই। আমরা জানি, ঠিক আছে, বল ও বলের ঘাতের জন্য আমার যে সমীকরণ দরকার F ইজ ইকুয়াল টু ma, ঠিক আছে। m এর বদলে আমি লিখতে পারি m, a মানে হলো v মাইনাস u বাই t। আচ্ছা, a এর জায়গায় আমরা আবার এইভাবে লিখতে পারি m v স্কোয়ার মাইনাস u স্কোয়ার ডিভাইড বাই 2s, ঠিক আছে। তো এইভাবে আমরা বলের ঘাতের সমীকরণ আমরা হচ্ছে এখান থেকে বল আমরা বের করতে পারি খুব সুন্দর করে, ঠিক আছে। আচ্ছা, এইখান থেকে আমরা যদি আরেকটু সামনের দিকে আগাই তাহলে এই জায়গায় যে বলের ঘাত যদি বের করতে চাই, বলের ঘাত J ইজ ইকুয়াল টু F অ্যাভারেজ ইন্টু ডেল টি, F অ্যাভারেজ ইন্টু ডেল টি আমরা লিখতে পারি কিনা। F অ্যাভারেজ মানে হলো গড় বল আর ডেল টি হচ্ছে বলের ক্রিয়াকাল, ডেল টি ইজ ইকুয়াল টু PF মাইনাস PI, শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ মাইনাস বা MV মাইনাস MU। আমরা লিখতে পারি 100 বার লিখতে পারি। এই যেটা কি, যে হচ্ছে বলের ঘাত ওস্তাদ, বলের ঘাত, বলের ঘাত লিখতে পারি কিনা? অবশ্যই লিখতে পারি। আচ্ছা, ত্বরণ বের করার জন্য আমাদের কাছে আমরা ত্বরণ কিভাবে বের করতে পারি? A ইজ ইকুয়াল টু ডিভি ডিটি, ঠিক কিনা, বা ডিডিটি অফ ভি লিখতে পারি। আচ্ছা, এবার দেখেন তো এই জায়গা থেকে আমরা খুব সুন্দরভাবে এইভাবে লিখতে পারি কিনা, দেখেন তো, A ডিভি ডিএস ডিএস ডিটি, ডিএস ডিএস চলে গেলে ডিভি ডিটি হয়। তাহলে আমরা এই জায়গা থেকে ডিএস ডিটিতে আমরা ভি লিখতে পারি না, ভি ডিভি ডিএস, এটাও হচ্ছে আমার কি, ত্বরণ। আমরা এইভাবে লিখতে পারি কিনা ওস্তাদ? অবশ্যই লিখতে পারি ওস্তাদ, অবশ্যই 100 লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, A ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই 2s যদি ইফ u ইজ ইকুয়াল টু 0, অথবা A ইজ ইকুয়াল টু u স্কোয়ার বাই 2s ইফ v ইজ ইকুয়াল টু 0, শেষ বেগ যদি 0 হয়। তাহলে এই পদ্ধতিগুলা ব্যবহার করে আমরা কিন্তু ত্বরণ বের করতে পারি। ত্বরণ বের করার আরো কিছু, দেখেন আমরা বল নিয়ে কথা বলতেছি, বলের ঘাত নিয়ে কথা বলতেছি, ত্বরণ নিয়ে এত কথা বলতেছি কেন?
কারণ আমার ত্বরণ থাকলেই আমি সেখান থেকে বল কান ধরে বের করে ফেলতে পারবো। কান টানলে মাথা আসে, এখানে কানটা হচ্ছে কি আমার ত্বরণ, ত্বরণ টানলে আমার বল চলে আসবে ওস্তাদ, ত্বরণ টানলেই আমার কি চলে আসবে, বল চলে আসবে। ক্লিয়ার? ত্বরণ ধরে টানলে আমার কি চলে আসবে, বলটা চলে আসবে। আচ্ছা আচ্ছা, তারপরে আমরা আরেকটা জিনিস জানি, যদি t1 সময়ে সরণ S1 t2 মানে t2 তম সময়ে সরণ যদি S2 হয়, তাহলে এই জায়গা থেকে t1 তম সময়ে সরণ S1, t2 তম সময়ে যদি সরণ S2 হয়, তাহলে আমরা এই জায়গা থেকে যদি ত্বরণ বের করতে যাই, ত্বরণ A = হবে S2 - S1 বাই T2 - T1, S2 - S1 বাই T2 - T1। বুঝাইতে পারছি ওস্তাদ? এতটুকু বুঝতে পারছেন? এতটুকু বুঝতে পারছেন? জটিল কিছু, কঠিন কিছু? জটিল বা কঠিন কোনোটাই না ওস্তাদ, একদম পানির মতো সহজ, পানির মতো সহজ ওস্তাদ, একদমই সহজ। ঠিক আছে? আচ্ছা দেখেন, বলের ঘাত আমরা এইভাবে বের করছি। বলের ঘাতকে যদি আমার ক্যালকুলাসীয় ফর্মে বের করতে হয়, তাহলে সেই জায়গা থেকে J = F dt, এখান থেকে আপনি বলের ঘাত পাবেন। ঠিক আছে? ঠিক আছে কিনা? আচ্ছা, আরেকটা সমীকরণ আমরা একটু জেনে নেই। এই যে এইটা যে আসলো, এটা কোথা থেকে আসছে জানেন? এটা হচ্ছে টি তম সময় অতিক্রান্ত দূরত্বের সমীকরণ, u + ½ a twice t - 1 s t t h। বুঝতে পারছি? আচ্ছা, এবার দেখেন, 6 নিউটনের একটি বল 3 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর ক্রিয়া করলে 5 সেকেন্ডে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে? 6 নিউটনের একটি বল 3 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর ক্রিয়া করলে 5 সেকেন্ডে এটি কত দূরত্ব অতিক্রম করবে? ঠিক আছে? আচ্ছা দেখেন, তো এটা আমরা নরমালি কিভাবে সলিউশন করব? তাহলে এই জায়গা থেকে প্রথমে a বের করব, a = f/m, f হচ্ছে 6, এইটা 3, তার মানে কত, 2 মিটার/সেকেন্ড স্কয়ার। 5 সেকেন্ডে স্থির বস্তু মানে কি, u = কত, 0। স্থির বস্তুর উপর ক্রিয়া করলে 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? তাহলে s = u কত, 0, ½ a t², হাফ a হচ্ছে 2, t হচ্ছে কত, 5 স্কয়ার, তাহলে 5 স্কয়ার, এটাই অ্যান্সার। এখন দেখেন, এইটা একটা পদ্ধতি, কিন্তু এই জিনিস যদি এমসিকিউতে আসে, তখন আমরা একটা সিস্টেম বের করব। ইউ যদি 0 হয়, তাহলে ইফ u = 0, u যদি 0 হয়, দেন a = twice s/t²। u 0 হইলে twice s/t², এটা একটা নোট, হ্যাঁ লিখে রাখেন। u 0 হইলে twice s/t²। তাহলে আমার 6 নিউটনের একটা বল এত ক্রিয়া করার পরে, আচ্ছা তাহলে এই জায়গা থেকে আমার দেখেন, আমি যদি a = twice s/t², এখন এই জায়গায় বল বানাইতে হলে কি m দিয়ে গুণ করতে হবে, তাহলে ma twice s into m/t², ঠিক কিনা? ma কত, ma হচ্ছে আমার 6, ঠিক কিনা, 6। এই জায়গা থেকে আমি s বের করতে চাই, তাই না, twice s into m/t²। তাহলে এই জায়গা থেকে s যদি বের করতে চাই, তাহলে আমার s আসবে 6t² ডিভাইডেড বাই twice m, 6 into t হচ্ছে কত, t এখানে কত দেওয়া আছে, 5 সেকেন্ডে, 5 স্কয়ার, 2 into m কত, 3,
3 দুগুণে 6, তাহলে 25 মিটার। এখন বলবেন এটার চেয়ে তো এটাই সহজ। আপনার যেটা ভালো মনে হয়, আপনার যেটা সহজ মনে হয় সেটা করবেন। দুইটা সিস্টেমই আসলে এইটারে আসলে এইটাতে কনভার্ট করছি। এই জিনিসটারে শর্টকাটে এভাবে আমরা লিখতে পারছি। এই সহজ, জটিল কিছু না। আজানটা শেষ হোক তারপর আবার পড়াচ্ছি। আচ্ছা দেখেন তো এটা আমরা বুঝে গেলাম। পরের সমস্যাটা আমরা দেখি। সমত্বরণে ধাবমান একটি বস্তু গতির 5 সেকেন্ডে ও 10 সেকেন্ডে যথাক্রমে 50 মিটার এবং 100 মিটার দূরত্ব অতিক্রম করে। বস্তুটির ভর 4 কেজি হলে ক্রিয়ারত বলের মান কত? আচ্ছা, তো আমরা এটা একটু সলিউশন করি। আচ্ছা, 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এবং 10 সেকেন্ডে 50 মিটার এবং 100 মিটার। তাহলে 50 মিটার 50, এটা যদি ধরি S1 টি তম সময় ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ টুয়াইস টি মাইনাস 1। টুয়াইস টি কত এখানে 5, 5 দুগুণে 10, আর 10 থেকে 1 গেলে কত হয়? 9 হয়, 9। ঠিক আছে, তাহলে এই জায়গা থেকে আমরা এইভাবে লিখতে পারি না, 50 প্লাস ইউ প্লাস 9/2 এ লিখতে পারি কিনা? তাহলে এই জায়গা থেকে 50 ইজ ইকুয়াল টু ইউ, হ্যাঁ লিখেই তো ফেলছি, আবার লিখতেছি কেন? আচ্ছা যাই হোক, তাহলে এইটাকে আমরা 1 নাম্বার দিলাম। আবার 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 100 ইজ ইকুয়াল টু ইউ প্লাস 10 দুগুণে 20 থেকে 1 গেলে 19, 19/2 এ 2। তাহলে 2 থেকে 1 করেন, 2 মাইনাস 1 করলে 100 মাইনাস 50 ইজ ইকুয়াল টু ইউ চলে যাবে, তাহলে 19/2 মাইনাস 9/2 এ। তাহলে এই জায়গায় থাকবে 2 লসাগু হইলে 19 থেকে 9 গেলে কত থাকে? 10, 10/2 মানে কত? 5 এ। তাহলে 5a ইজ ইকুয়াল টু 50, a ইজ ইকুয়াল টু 10, তাহলে f ইজ ইকুয়াল টু 10 ইন্টু 4 মানে কত? 40। এটাই তো, এটা একটা। তো এরকম কেসে নোট, এরকম কেসে যদি t1th সময়ে
S1 T2 সময়ে T2 তম সময়ে S2 and A যদি কনস্ট্যান্ট থাকে A is equal to কনস্ট্যান্ট যদি থাকে মুছে ফেলছি আচ্ছা আচ্ছা যাই হোক তো যেটা বলতেছিলাম যে এইখানে T1 সময়ে S1 T2 সময়ে S2 and A is equal to যদি কনস্ট্যান্ট থাকে A যদি কনস্ট্যান্ট হয় তাহলে A is equal to S2 minus S1 T2 minus T1 এটা একটা নোট হ্যাঁ এটা একটা কি নোট তাহলে এইটার উপর ভিত্তি করে আমরা যদি এটা সলভ করতে চাই সলিউশন করতে চাই A S2 minus S1 কত হবে 100 থেকে 50 বিয়োগ তাহলে 100 minus 50 divided by 10 minus 5 কত হয় 5 আর উপরে 50 কত 10 মিটার পার সেকেন্ড স্কয়ার তাহলে F is equal to 10 into 4 কত 40 নিউটন এটাই आंसर খুবই সহজ খুবই অত্যন্ত সহজ বুঝাইতে পারছি অত্যন্ত সহজ 20 কেজি ভর বিশিষ্ট একটি বন্দুক থেকে গুলি ছুড়লে 10 মিটার পার সেকেন্ড বেগে নির্গত হয় গুলির ভর 100 গ্রাম এবং গুলিটি একটি কাঠের তক্তায় 20 সেন্টিমিটার দূরত্ব প্রবেশ করে থেমে গেল তাহলে প্রবেশ করে থেমে গেল প্রবেশ করে থেমে যাওয়া মানে কি v = কত 0 এর উপর প্রযুক্ত বাধাজনিত বল কত খুব সুন্দর তাহলে এই জায়গায় F = আমরা জানি ma m u স্কয়ার মাইনাস v এইখানে যদি এই জায়গায় যদি v যদি 0 হয় আমরা পড়ছিলাম u স্কয়ার বাই টুয়াইস s m কত দেওয়া আছে গুলির ভর 100 গ্রাম m কত দেওয়া আছে 100 গ্রাম 0.1 u কত দেওয়া আছে 10 স্কয়ার 2 s কত দেওয়া আছে 20 সেন্টিমিটার 20 into 10 to the power minus 2 তাহলে 0.1 into 100 2 into 20 into 10 to the power minus 2 ঠিক তো তাহলে একটা 2 চলে গেল ঠিক আছে একটা 2 চলে গেল তাহলে এই জায়গায় থাকলো কত এই জায়গায় থাকলো হলো 4 ঠিক তাহলে 4 10 এর ভিতর কত বার যায় 2.5 বার তাহলে 0.1 into 2.5 into 10 স্কয়ার তাহলে 0.25 into 10 স্কয়ার কত হবে 25 নিউটন এটাই आंसर 25 নিউটন এটাই आंसर এটাই সলিউশন বুঝাইতে পারছি খুবই সহজ আমি বুঝায় করতেছি এইজন্য সময় লাগতেছে আপনারা যখন দ্রুত করে ফেলবেন তখন দেখবেন যে সুন্দর করে সলভ হয়ে গেছে সুন্দর করে সলভ হয়ে যাবে তখন আনুভূমিক দিকে গতিশীল 50 গ্রাম ভরের একটি গোলক 20 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে একটি দেয়ালে লম্বভাবে ধাক্কা খেয়ে 20 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকে ফিরে গেল দেয়ালটি সংস্পর্শে 0.02 সেকেন্ড সময় থাকলে দেয়াল কর্তৃক প্রযুক্ত বলের মান কত একটা দেয়াল একটা গোলক ধাক্কা দিচ্ছে 20 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে ব্যাক করছেও 20 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে আর বলটা হলো 50 গ্রাম 50 গ্রামের বল ঠিক আছে তাইলে দেয়াল কর্তৃক প্রযুক্ত গড় বল কত এই সবের জন্য আমার অবশ্যই বলের ঘাত বের করতে হবে বলের ঘাত যে
ঠিক আছে, বলের ঘাত জে ইজ ইকুয়াল টু এফ অ্যাভারেজ ইন্টু ডেল টি। ঠিক আছে, এইভাবে করলে হবে? এভাবে করলে হবে না, হবে। দেখেন জে এর জায়গায় আমরা কি লিখতে পারি, এম এম ইন্টু ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু এফ অ্যাভারেজ ইন্টু ডেল টি। তাহলে আমার এফ অ্যাভারেজ আমি বের করতে পারবো খুব সুন্দর। এম কত দেওয়া আছে, 50। আচ্ছা, 20 সেন্টিমিটার যাওয়ার দিক যদি আমি নেগেটিভ ধরি, আসার দিকে যদি আমি পজিটিভ ধরি, তাহলে ভি এর দিকে পজিটিভ ধরলে 20 আর 20 কত হয়ে যাবে, 40। 20 আর 20 কত হবে, 40 হবে, তাই না? 20 আর 20 কত হবে, 40 হবে। দেখেন 40। আর আমার ডেলটি কত, ডেলটি হইল 0.02, ঠিক কিনা? তাহলে এই জায়গায় আসতেছে কত, এই জায়গায় আসতেছে কত, এই জায়গায় আসতেছে হচ্ছে 4 5 20 আর 2টা শূন্য, 2000 আর 0.02, তাহলে কত হবে, 10 টু দি পাওয়ার 5। 10 টু দি পাওয়ার 5 এত কি হবে, নিউটন হবে? হবে না ওস্তাদ। দেখেন এটা গ্রাম সেন্টিমিটারে আছে, তাহলে 10 টু দি পাওয়ার 5 এখানে হবে ডাইন। ডাইন কি হবে, 10 টু দি পাওয়ার 5 ডাইন হবে ওস্তাদ। বুঝাইতে পারছি? সহজ, জটিল কিছু, কঠিন কিছু? জটিল কঠিন কোনোটাই না, একদম সহজ। দেখেন ওস্তাদ, 20 কেজি ভরের একটি বস্তুর আদি ভরবেগ 200 কেজি মিটার পার সেকেন্ড। 10 সেকেন্ড পর বস্তুটির ভরবেগ এত হলে বস্তুটির ত্বরণ কত হবে? আমরা আবার বলের ঘাতে যাব। বলের ঘাত জে ইজ ইকুয়াল টু এফ অ্যাভারেজ ইন্টু ডেল টি, ঠিক কিনা? তাহলে জে ইজ ইকুয়াল টু লেখা যায় কিনা, এম এ ডেল টি লিখতে পারি। এই জায়গার থেকে আমি সুন্দর করে জে, জে এর মানে কি, পি এফ মাইনাস পি আই, শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ, ভরবেগের পরিবর্তন, এম এ ডেল টি লিখতে পারি, লিখতে পারি কিনা? তাহলে এই জায়গার থেকে এ বের করা যায় না, পি এফ মাইনাস পি আই, 300 থেকে 200 গেলে কত থাকে, 100। এম কত, 20, ঠিক আছে। ডেল টি কত, 10, হাফ মিটার পার সেকেন্ড স্কয়ার। এটাই অ্যান্সার। একদম সহজ, একদম পানির মতো সহজ, একদম পানির মতো সহজ। জটিল কিছু, কঠিন কিছু, কঠিন বা জটিল কোনোটাই না। দেখেন এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ভরবেগের সংরক্ষণ সূত্র। কি নিয়ে কথা বলবো, ভরবেগের সংরক্ষণ সূত্র। ভরবেগের সংরক্ষণ সূত্রে যদি আমি এক কথায় বলি সেটা হলো সামেশন অফ পিআই ইজ ইকুয়াল টু সামেশন অফ পিএফ। এটাই হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। সামেশন অফ পিআই ইজ ইকুয়াল টু সামেশন অফ পিএফ। m1 ভরের বস্তু u1 বেগে চলছে, এর ভর পরিবর্তন হয়ে যদি m2 হয় এবং বেগ যদি u2 হয়, তাহলে m1 u1 ইজ ইকুয়াল টু m2 u2 হবে। সহজ। পরের কথা, m ভরের বস্তু, বস্ত্র লেখছে, বস্তু, ধাক্কার পর m1 m2 m3 ভরের 3টি টুকরায় যদি পরিণত হয়ে u1 u2 u3 বেগে চলে, এদের প্রত্যেকের ভরবেগের মান, ভরবেগ সমান হবে না কিন্তু ভরবেগের মান সমান হবে। m1 u1 is equal to m2 u2 is equal to m3 u3। বুঝাইতে পারছি? আচ্ছা, m1 ও m2 ভরের দুটো বস্তু যথাক্রমে u1 ও u2 বেগে একই দিকে যদি গতিশীল হয়, মিলিত হয়, তো মিলিত বস্তুর বেগ v is equal to m1 u1 plus m2 u2 divided by m1 plus m2 v। এটাই হলো মিলিত বস্তুর বেগ। আর যদি বিপরীত দিকে হয়,
যে কোনো একটা পজিটিভ m1 u1 ডিফারেন্স m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2, এটা হলো v। m1 ভরের একটি বস্তু u1 বেগে m2 ভরের একটি স্থির বস্তুকে ধাক্কা দিলে ধাক্কার পর মিলিত বস্তুর বেগ m1 u1, যেহেতু একটা স্থির তাহলে m2 u2 কত 0, m1 বাই m1 প্লাস m2। বন্দুকের পশ্চাৎ বেগের জন্য পশ্চাৎ বেগ v ইজ ইকুয়াল টু mv বাই ক্যাপিটাল M। আর যদি পশ্চাৎ বেগ না বলে বন্দুকের বেগ বলে, মানে পশ্চাৎ বলতেই নেগেটিভ বোঝা যায়, পশ্চাৎ এটার মানেই নেগেটিভ। আর পশ্চাৎ না বলে যদি বন্দুকের বেগ বলে মাইনাস mv বাই ক্যাপিটাল M। এটাই হইতেছে আমার ভরবেগের সংরক্ষণ সূত্রের যে সমীকরণগুলা আমার গাণিতিক সমস্যা সমাধান করতে প্রয়োজন হয় সেগুলো এখানে দেওয়া আছে। গাণিতিক সমস্যা সমাধান করতে যেগুলো প্রয়োজন হয় সেগুলাই এখানে কি দেওয়া আছে। ক্লিয়ার? বুঝাইতে পারছি? বুঝতে পারছেন? ওকে ওকে, দেখেন 5 কেজি ভরের একটি রাইফেল থেকে 20 গ্রাম ভরের একটি বুলেট 1000 মিটার পার সেকেন্ড গতিতে ছুটে যায়। পিছন থেকে রাইফেলের ধাক্কার বেগ কত? খুবই সহজ, ঠিক আছে। m ক্যাপিটাল V ইজ ইকুয়াল টু মাইনাস m স্মল v। এইখান থেকে v বের করলে মাইনাস স্মল m স্মল v বাই ক্যাপিটাল M। মাইনাস স্মল m কত দেওয়া আছে? স্মল m দেওয়া আছে 20 গ্রাম, 20 গ্রাম মানে 0.02 কেজি, আর বেগ দেওয়া আছে 1000 v, আর ক্যাপিটাল M কত 5। তাইলে এই জায়গার থেকে আমরা লিখতে পারি না মাইনাস 0.02, তাহলে দুইটা খাবে এখানে 20, তাহলে -4 এত মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে বন্দুকের পশ্চাৎ বেগ, ঠিক আছে। এটা রিকয়েল ফোর্স বলে, এটাকে বলে রিকয়েল ফোর্স, রিকয়েল ফোর্স বলে। বুঝাইতে পারছি? বুঝাতে পেরেছি কিনা? বুঝতে পারছেন? এরপরে দেখেন, গাছের ডালে বসা 2 কেজি ভরের একটি পাখিকে 0.02 কেজি ভরের একটি বুলেট 400 মিটার পার সেকেন্ড বেগে, কত 400 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিক বেগে আঘাত করে পাখিটির ভিতরে এটা রয়ে যায়। পাখির বেগ কত? কি বলছে? 2 কেজি ভরের একটি পাখিকে 0.02 কেজি ভরের একটি বুলেট 400 মিটার পার সেকেন্ড আনুভূমিক বেগে আঘাত করে পাখিটির ভিতরেই রয়ে গেল। পাখির তাহলে বেগ কত হবে? সেক্ষেত্রে পাখির বেগ কত হবে এটাই আমাদেরকে কি করতে বলছে? ফাইন্ড আউট করতে বলছে। বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে পাখির বেগ আমরা বের করি। তাহলে ওই যেহেতু দেখেন মিলিত বস্তু, কিন্তু এটা গুলি গেছে পাখির ভিতরে, এই যে পাখি গুলি ঢুকছে পাখির ভিতরেই রয়ে গেছে, পাখি সহ পড়ছে, একটা বেগ লাভ করছে, ওইটাই আমার বের করতে বলছে। তাহলে এই জায়গায় m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু m1 প্লাস m2 ইন্টু v। এই জায়গা থেকে v ইজ ইকুয়াল টু m1 u1। আচ্ছা, ডালে বসা তার মানে কত? u1 0, তাহলে m1 u1 0, m2 u2 তার মানে একটা পাখি 2 কেজি, পাখির ভিতরে বুলেটের ক্ষেত্রে 0.02 ইন্টু 400, m1 প্লাস m2, m1 প্লাস m2 কত? 2 প্লাস 0.02, ঠিক আছে। তাহলে এই জায়গায় হবে 8 আর এই জায়গায় হবে 2.02, 3.96 এর মতো আসার কথা। 3.96 অ্যাপ্রক্সিমেটলি 4।
বুঝাইতে পেরেছি ওস্তাদ, বুঝাতে পেরেছি? ক্লিয়ার? জটিল কঠিন একটাও তো হওয়ার কথা না, একদমই সহজ। এখানে জটিলতার জায়গা বা স্পেস খুবই কম। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি বস? বুঝাইতে পারছি? খুবই সহজ। স্থির অবস্থায় একটি বস্তু বিস্ফোরণের ফলে M1 এবং M2 ভরের দুটি খণ্ডে বিভক্ত হয়। খণ্ড দুটি বিপরীত দিকে V1 এবং V2 বেগ প্রাপ্ত হয়। ঠিক আছে, V1 এবং V2-র অনুপাত কত? প্রথমে তারা কি অবস্থায় ছিল? স্থির অবস্থায় ছিল, একটা বস্তু ছিল, স্থির অবস্থায় একটা বস্তু আকারে ছিল। তাহলে সেই ক্ষেত্রে PI কত? 0। ঠিক আছে, 0 ইজ ইকুয়াল টু এখানে M1 V1 দুইটা বিপরীত দিকে, তাহলে আরেকটা হবে মাইনাস M2 V2। তাহলে M1 V1 ইজ ইকুয়াল টু M2 V2। তাহলে V1 বাই V2 ইজ ইকুয়াল টু M2 বাই M1। তাহলে এটাই অ্যান্সার, M2 বাই M1, এটাই অ্যান্সার। ঠিক আছে, এটাই সলিউশন। বুঝতে পারছি? এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রকেট ও লিফট সংক্রান্ত। রকেট ও লিফট সংক্রান্ত। ঊর্ধ্বগামী লিফটের ক্ষেত্রে F ইজ ইকুয়াল টু M G প্লাস এ হচ্ছে এ ত্বরণে উঠলে, এ ত্বরণ, এ হইল যেই ত্বরণে লিফট উপরে উঠতেছে বা নিচে নামতেছে, উপরে এ ত্বরণে উপরে উঠলে জি এর সাথে এ পজিটিভ হবে, এ ত্বরণে নিচে নামলে জি এর থেকে এ মাইনাস হবে। ক্লিয়ার? রকেটের ক্ষেত্রে ধাক্কা বল, রকেটের উপর যে ফোর্সটা কাজ করতেছে, F ইজ ইকুয়াল টু VR। VR কি? নির্গত গ্যাসের বেগ ইজ ইকুয়াল টু dm বাই dt। প্রতি সেকেন্ডে কতটুকু জ্বালানি খরচ হইতেছে, এটাই হলো dm বাই dt। ঠিক আছে, জ্বালানি খরচের হার। হ্যাঁ, জ্বালানি খরচের হার। ত্বরণ A ইজ ইকুয়াল টু VF বাই M, তাহলে dm বাই dt। ঠিক আছে, M দিয়ে ভাগ করে দিছে, F ইজ ইকুয়াল টু M এ, তো VF M দিয়ে ভাগ করে দিছে। VF না, এটা VR, F লিখছে কেন? VR বাই M। ঠিক আছে, আচ্ছা। ঊর্ধ্বমুখী যাত্রার সময় লব্ধি বল, আমরা সেই ক্ষেত্রে এই যে M নট হইল জ্বালানি সহ রকেটের ভর, ঊর্ধ্বমুখী বল। ঠিক আছে, ঊর্ধ্বমুখী যাত্রার সময় অর্থাৎ যাত্রা শুরুর সময় রকেটের উপর বল হবে লব্ধি বল। লব্ধি বল মানে কি? একটা তো ওজন আছে, উপরের দিকের বলের থেকে ওজনটা বিয়োগ করলে যেটা থাকে, তাহলে VR dm বাই dt মাইনাস M নট G। M নটটা কি? জ্বালানি সহ। শুরুতে তো জ্বালানি ভর্তি রকেটের ভিতরে, শুরুতে রকেটের ভিতরে একদম ভরপুর জ্বালানি, যখন উপরে উঠে তখন dm বাই dt হারে জ্বালানি কি হয়? লস হয় ওস্তাদ। বুঝাইতে পারছি না? এবার দেখেন, আর লব্ধি ত্বরণ ওইটারে M দ্বারা ভাগ করে দিলেই হয়ে গেল। ঠিক আছে, M নট দ্বারা ভাগ করে দিলেই হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, এই হইল কথাবার্তা। তো আমরা যাই। একটি রকেট প্রতি সেকেন্ডে 0.07 কেজি জ্বালানি খরচ করে। রকেট থেকে নির্গত গ্যাসের বেগ 100 কিলোমিটার পার সেকেন্ড। ঠিক আছে, 100 কিলোমিটার পার সেকেন্ড হলে রকেটের উপর কত বল ক্রিয়া করে? এখানে অভিকর্ষ বলের প্রভাব উপেক্ষা করা যেতে পারে। তাহলে 0.07 কেজি dm বাই dt, এটা হইল 0.07 কেজি পার সেকেন্ড। ঠিক আছে, আর VR ইজ ইকুয়াল টু 100 ইন্টু 10 কিউব, এত মিটার পার সেকেন্ড। তাহলে এই জায়গা থেকে বল F ইজ ইকুয়াল টু VR, তাহলে এই জায়গায় 10 কিউব 0.07। ঠিক আছে, তাহলে 7 ইন্টু 10 টু দি পাওয়ার 3 এত নিউটন, এটাই অ্যান্সার। 7 ইন্টু 10 টু দি পাওয়ার 3 এত নিউটন, এটাই অ্যান্সার হবে। বুঝতে পারছি? এতটুকু বুঝতে পারছেন?
এতটুকু বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলেন তো। একদম সহজ, জটিল কিছু, কঠিন কিছু, জটিল কঠিন কোনোটাই না, একদম সহজ। 100 কেজি ভরের একটি লিফট 1.8 মিটার পার সেকেন্ড ত্বরণে নিচে নামছে। 100 কেজি ভরের একটি লিফট 1.8 মিটার পার সেকেন্ড ত্বরণে, লিফটের ভিতরে দাঁড়ানো 60 কেজি ভরের একজন ব্যক্তি কত ওজন অনুভব করবে? তাহলে ডাব্লিউ প্রাইম এম জি মাইনাস এ, এম কত 60, জি কত 9.8, মাইনাস নিচে নামতেছে না, নিচে নামলে এ কি হবে? নেগেটিভ হবে, ঠিক আছে? তাহলে 1.8, 9.8 থেকে 1.8 গেলে থাকলে 8, 6, 8, 48, 480 এত নিউটন। এটাই অ্যান্সার। বুঝাইতে পারছি বস? আমি বুঝাতে পেরেছি কিনা? আমি সুন্দর করে পই পই করে বুঝাতে পেরেছি না ওস্তাদ? কঠিন কিছু? কঠিন লাগে? কঠিন লাগার তো কোনো কারণই নাই বস, একদম সহজ। তো এখন দেখেন এখানে জড়তার ভ্রামক নির্ণয়। হ্যাঁ, এখন আমরা জড়তার ভ্রামক নির্ণয় সংক্রান্ত আলাপ আলোচনা করব। জড়তার ভ্রামক নির্ণয়, মোমেন্ট অফ ইনার্শিয়া। হ্যাঁ, মোমেন্ট অফ ইনার্শিয়া। তো মোমেন্ট অফ ইনার্শিয়া জিনিসটা কি আপনারা জানেন। মোমেন্ট অফ ইনার্শিয়া বলতে বোঝায় একটা জিনিসে ঘুরাইতে কতটুকু কষ্ট হইতেছে। যেমন একটা জিনিসে সরাইতে যে পরিমাণ কষ্ট হইতেছে ওটা হলো জড়তা, ঠিক আছে, তার অবস্থান পরিবর্তন করতে। আর ঘূর্ণন অবস্থা পরিবর্তন করতে যে পরিমাণ কষ্ট হইতেছে সেটাকে আমরা বলি জড়তার ভ্রামক, ঠিক আছে? তো জড়তার ভ্রামক I ইজ ইকুয়াল টু ইন্টিগ্রাল অফ ডিএম আর স্কোয়ার। এইটা হচ্ছে সার্বিক সমীকরণ, জেনারেল, সকল টাইপের সকল সাইজের বস্তুর জন্য এটা কাজে লাগবে, ঠিক আছে? কিন্তু এখন আমরা ছোট ছোট বিভিন্ন ধরনের বস্তুর জন্য আলাদা আলাদা করে যদি ধরে নেই তাহলে খুব সহজভাবে আমরা বের করতে পারবো। এক, সরু সুষম দণ্ডের মধ্যবিন্দুর, সরু সুষম দণ্ডের মধ্যবিন্দুতে যদি ধরেন একটা সুষম দণ্ড আছে, এই দণ্ডের দৈর্ঘ্য হলো এল, এর মধ্যবিন্দুর সাপেক্ষে জড়তার ভ্রামক I ইজ ইকুয়াল টু 1/12 ml স্কয়ার। বুঝাইতে পারছি? সরু সুষম দণ্ডের এক প্রান্ত দিয়ে, তাহলে সরু সুষম দণ্ড আছে, তার যে কোনো এক প্রান্ত, দণ্ডের দৈর্ঘ্য L, ঠিক আছে? তাহলে I ইজ ইকুয়াল টু হবে 1/3 ml স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, নিরেট চোঙ, নিরেট চোঙ মানে হচ্ছে বুঝায় নিরেট সিলিন্ডার, ঠিক আছে? যদি নিরেট হয় তাহলে 1/2 mr স্কয়ার। শুধু নিরেট সিলিন্ডারের জন্য এটা হবে না, এটা হচ্ছে নিরেট চাকতি, চাকতিও যদি হয়, চাকতি যার ব্যাসার্ধ আর, এই দুইটারই ব্যাসার্ধ আমার কি আর, আর ব্যাসার্ধ যদি হয়, দুইটার জন্যই 1/2 mr স্কয়ার। ফাঁপা চোঙের জন্য, ফাঁপা চোঙ, ফাঁপা চোঙ মানে হইল আমার ফাঁপা সিলিন্ডার, সিলিন্ডার যদি ফাঁপা হয় সেক্ষেত্রে আমার হচ্ছে mr স্কয়ার, অথবা রিং এর জন্য, রিং, কোন একটা রিং এর সাপেক্ষে সেটাও হবে mr স্কয়ার, ব্যাসার্ধ আর, ব্যাসার্ধ আর। ভারকেন্দ্রগামী ও তলের লম্ব বরাবর অক্ষ সাপেক্ষে আয়তাকার পাতের জড়তার ভ্রামক, ঠিক আছে? এই আয়তাকার পাত, আয়তাকার পাত যার দৈর্ঘ্য L, প্রস্থ B, যার দৈর্ঘ্য L এবং প্রস্থ B, দৈর্ঘ্য হইল আমার L, প্রস্থ B, তাহলে সেই ক্ষেত্রে হবে 1/12 ml স্কয়ার প্লাস B স্কয়ার। নিরেট গোলকের জড়তার ভ্রামক, নিরেট গোলক, এগুলো সব হইল ভরকেন্দ্র সাপেক্ষে। নিরেট গোলকের জড়তার ভ্রামক 2/5 mr স্কয়ার। ফাঁপা গোলকের জড়তার ভ্রামক 2/3 mr স্কয়ার।
2/3 mr²। বুঝাইতে পারছি? বুঝতে পারছেন? এতটুকু বুঝতে পারছেন কিনা? ক্লিয়ার? মনে থাকবে? একদম সহজ, একদম পানির মতো সহজ ওস্তাদ, একদম পানির মতো সহজ। বুঝাইতে পারছি? একদম পানির মতো সহজ। ঠিক আছে? একদমই সহজ। এবার দেখেন, আরেকটা জিনিস মনে রাখবেন, I ইজ ইকুয়াল টু এম কে স্কোয়ার। ঠিক আছে? তাহলে কে ইজ ইকুয়াল টু রোবার আই বাই এমটা স্মল যেহেতু সব জায়গায় দিছি, এটাও স্মল দিই, আই বাই কে ইজ ইকুয়াল টু রুট ওভার আই বাই এম। বুঝাইতে পারছি? এটা কি? চক্রগতির ব্যাসার্ধ। চক্রগতির ব্যাসার্ধ। তো চক্রগতির ব্যাসার্ধ জিনিসটা কি? চক্রগতির ব্যাসার্ধ জিনিস হইতেছে, ধরেন কোন একটা দৃঢ় বস্তু আছে, এর ভরকেন্দ্রের সাপেক্ষে জড়তার ভ্রামক ধরলাম আই। এখন এইটারে আমি প্রেসার দিয়ে একটা বিন্দু ভরে যদি কনভার্ট করি, তাহলে এইটা একটা অক্ষ থেকে যত দূরে থাকলে, এই যে এইটার ভর ছিল এম, এইটার এই বিন্দু ভরটারও ভর এম। ঠিক আছে? তাহলে এইটা অক্ষ থেকে কত দূরে, কত লম্ব দূরত্বে থাকলে সেটা এইটার জড়তার ভ্রামকের সমান হবে, সেই দূরত্বটা হইল চক্রগতির ব্যাসার্ধ। বুঝাইতে পারছি? একদম সহজ কথাবার্তা। ঠিক আছে? জটিল জটিল কোনো কথাবার্তা এখানে নাই, জটিল কোনো কিছু নাই ওস্তাদ, একদম সহজ। ঠিক আছে? তো চক্রগতির ব্যাসার্ধ আমরা বুঝলাম। আর জড়তার ভ্রামকের আর দুইটা জিনিস আমার জানতে হবে, সেটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। প্যারালাল অ্যাক্সিস থিওরাম। প্যারালাল অ্যাক্সিস থিওরাম। আর একটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য। পারপেন্ডিকুলার অ্যাক্সিস। প্যারালাল অ্যাক্সিস থিওরামটা কি? ধরেন এই যে দৃঢ় বস্তু, এটার ভর কেন্দ্র এইটার সাপেক্ষে জড়তার ভ্রামক ধরে নিলাম আই, সিওএম সেন্টার অফ মাস। এই বিন্দুতে যদি একটা অক্ষ ধরি, এটা সমান্তরালে, তাহলে এইখানে আই কত হবে? ধরে নিলাম এই বিন্দু থেকে এই বিন্দুর লম্ব দূরত্ব হইল ডি, তাহলে এই জায়গায় আই হবে আই ইজ ইকুয়াল টু আই সেন্টার অফ মাস প্লাস এর ভর যদি হয় এম প্লাস এম ডি স্কোয়ার। এটাই লম্ব অক্ষ উপপাদ্য। কি? ধরেন এই যে দৃঢ় বস্তু, এর এক্স অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আই এক্স। ঠিক আছে? এর ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আই ওয়াই। তাহলে এর জেড অক্ষ যেটা আই জেড ইজ ইকুয়াল টু হবে আই এক্স। বুঝাইতে পারছি? ক্লিয়ার? এতটুকু বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলেন তো। এতটুকু ক্লিয়ারলি সুন্দর করে পই পই করে বুঝতে পারছেন না? একদম সহজ, একদম পানির মতো সহজ। ঠিক আছে? ভার কেন্দ্রগামী এবং তলের সহিত লম্ব বরাবর অক্ষ সাপেক্ষে একটি আয়তাকার পাতের জড়তার ভ্রামক 8 কেজি মিটার স্কোয়ার। পাতটির প্রস্থ 1 মিটার এবং ভর 24 কেজি হলে দৈর্ঘ্য কত? আচ্ছা, তাহলে আমার কাছে জড়তার ভ্রামক আই দেওয়া আছে, আই,
আর আয়তাকার পাত যেহেতু আমরা কি জানি 1/12 m l স্কয়ার প্লাস b স্কয়ার। সুন্দর। i কত 8 1/12। আচ্ছা m কত 24 কেজি, l স্কয়ার প্লাস b কত 1। তাহলে এই জায়গায় কত হইল 2, 2 এই পাশে আসলে কত 4, 4 ইজ ইকুয়াল টু l স্কয়ার প্লাস 1 স্কয়ার। তাহলে l ইজ ইকুয়াল টু কি হবে √3 এত মিটার। এটাই অ্যান্সার। বুঝাইতে পারছি? খুবই সহজ। একদম সহজ, জটিলতার কিছু আছে নাই। 5 কেজি ভরের 1 মিটার লম্বা একটি দণ্ডের মধ্যবিন্দুতে জড়তার ভ্রামক ও চক্রগতির ব্যাসার্ধ কত? তাহলে 5 কেজি ভর আর 1 মিটার লম্বা একটি দণ্ডের মধ্যবিন্দুতে, মধ্যবিন্দু মানে কি? মধ্যবিন্দু মানে এই জায়গায় লম্বটা সুষমই আমরা যদি ধরে নেই তাহলে এটা কি হবে? এটা হলো ভর কেন্দ্র। তাহলে i ইজ ইকুয়াল টু আমরা কি জানি 1/12 m l স্কয়ার। i এর জায়গায় আমরা কি লিখতে পারি? আচ্ছা জড়তার ভ্রামকটা আগে আমরা বের করি। i এর জায়গায় আমরা কি লিখতে পারি বলেন তো? i ইজ ইকুয়াল টু 1/12 m কত 5 l কত 1, তাহলে 5/12 কেজি। ঠিক আছে, ঠিক আছে, কেজি মিটার স্কয়ার। ক্লিয়ার এটা? তাহলে এখন যদি i ইজ ইকুয়াল টু আমরা কি জানি i ইজ ইকুয়াল টু 5/12, তাহলে i ইজ ইকুয়াল টু m k স্কয়ার লিখতে পারি কিনা? m k স্কয়ার, m k স্কয়ার ইজ ইকুয়াল টু 5/12, m হচ্ছে 5, k স্কয়ার 5/12, k ইজ ইকুয়াল টু 5 5 চলে যাবে √1/12 এত মিটার। এটাই आंसर। ঠিক আছে, বুঝা গেছে? জটিল, কঠিন, বুঝতে কষ্ট একটাও না, একটাও না, একদম সহজ, একদম সহজ। কৌণিক ভরবেগ, দ্বন্দ্ব, টর্ক ও কৌণিক গতিশক্তি নির্ণয়। কৌণিক ভরবেগ এল অ্যাঙ্গুলার মোমেন্টাম, দ্বন্দ্ব হলো কাপল, টর্ক, কৌণিক গতিশক্তি অ্যাঙ্গুলার কাইনেটিক এনার্জি। দেখেন কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র আমরা কি পড়ছিলাম? m1 v1 প্লাস m2 v2। ঠিক আছে, মনে রাখবেন রৈখিকের জন্য কয়েকটা জিনিস আমি আপনাদেরকে লিখে দিই, মনে রাখবেন, মনে রাখবেন। রৈখিক কৌণিক, দুঃখিত, রৈখিক লিনিয়ার কৌণিক বা অ্যাঙ্গুলার। রৈখিকের জন্য যেটা ভর m, কৌণিকের জন্য সেটা i জড়তার ভ্রামক। রৈখিকের জন্য যেটা আদিবেগ u, কৌণিকের জন্য সেটা আদি কৌণিক বেগ ওমেগা নট। রৈখিকের জন্য যেটা v, কৌণিকের জন্য সেটা ওমেগা। রৈখিকের জন্য যেটা s সরণ, কৌণিকের জন্য সেটা থিটা কৌণিক সরণ। রৈখিক বেগের জন্য যেটা হচ্ছে আমার বল f, কৌণিক বেগের জন্য সেটা টাউ টর্ক। বুঝাইতে পারছি? তো এই জিনিসগুলো আমার একটু মাথায় রাখতে হবে। রৈখিক বেগের জন্য যেটা p, ঠিক আছে, p মানে কি? ভরবেগ।
কৌণিকের জন্য সেটা এল। তাহলে আমার যদি বলে কৌণিক ভরবেগ বের করতে, তাহলে এল ইজ ইকুয়াল টু রৈখিকের জন্য ভর কোনটা আই, বেগ কোনটা ভি, ওমেগা আই ওমেগা। এটাই হচ্ছে আমার কি আই ওমেগা, এটাই হচ্ছে আমার কৌণিক ভরবেগ। বুঝাইতে পারছি? যদি আমারে বলে কৌণিক গতিশক্তি বের করতে, রৈখিক গতিশক্তি কি হাফ এম ভি স্কোয়ার, তাহলে কৌণিক গতিশক্তি কি হবে হাফ এম এর জায়গায় আই, ভি এর জায়গায় ওমেগা স্কোয়ার। বুঝাইতে পারছি? রৈখিকের জন্য যেটা এ, কৌণিকের জন্য সেটা আলফা। রৈখিকের জন্য বল এফ ইজ ইকুয়াল টু কি এম এ, কৌণিকের জন্য টাউ, টাউ এফ মানে কি টাউ, এফ এর বরাবর টাউ, টাউ ইজ ইকুয়াল টু আই আলফা। বুঝাইতে পারছি বস? বুঝতে পারছেন জিনিসটা জটিল? হ্যাঁ, খেয়াল করেন, খুবই সহজ। এটা মনে থাকবে? মনে থাকবে কি না বস? মনে থাকবে, মনে থাকতেই হবে, থাকতেই হবে। এটা কোনো মানে এই জায়গায় কোনো ছাড় নাই, মনে থাকতেই হবে। ক্লিয়ার? তাহলে যেটা আমরা বলতেছিলাম, কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র আই ওয়ান ওমেগা ওয়ান ইজ ইকুয়াল টু আই টু ওমেগা টু। সুন্দর। কৌণিক ভরবেগ আর ক্রস পি লেখা যায়, ঠিক আছে? এম ভি আর, পি পি এর জায়গায় কি এম ভি, আর এটা আর, ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর লিখতে পারি কিনা? তাহলে ভি ইজ ইকুয়াল টু, তাহলে এম ভি আর, তাহলে এম ভি এর জায়গায় ওমেগা আর ইন্টু আর, তাহলে এম ওমেগা আর স্কোয়ার। ঠিক আছে? এম আর স্কোয়ারে কি লেখা যায় আই, তাহলে আই ওমেগা। এটা এটা এই পুরাটাই আমার কাজে লাগবে। টার্ক, টর্ক, টার্ক বলতেছে টর্ক বা বলের ভ্রামক। মনে রাখবেন বলের ভ্রামক আর টর্ক আমরা এইচএসসিতে একই পড়লেও আসলে এটা সবসময় এক না। ঠিক আছে? বলের ভ্রামক এবং টর্কের ভিতরে স্লাইট একটু ডিফারেন্স আছে। একাডেমিক ক্লাসে আমি পড়াই, এখন আমরা এগুলো না বলি। যাই হোক, টাউ ইজ ইকুয়াল টু, ইজ একটু আগে বললাম আই আলফা অথবা আর ক্রস এফ। আর জিনিসটা কি? ধরেন এই একটা গাছ, এইখানে একজন লোক আছে, সে এইখান থেকে এইখানে গেল, কোথায় ডাল ভাঙার সম্ভাবনা বেশি? দূরে। কারণ কি এইটা হলো অক্ষ, অক্ষ থেকে আর এর মান এখানে বেশি, বেশি হলে এটা ঘুরতে চাবে। ভাঙা মানে কি? এটা ঘুরতে চাবে, ঘূর্ণন প্রবণতা। এই ডাল ভাঙলে কি হবে? ডালটা ঘুরবে। ঘূর্ণন প্রবণতা কোথায় বেশি? এইখানে বেশি না ওইখানে বেশি? শেষ মাথায় বেশি, কারণ আর এর মান বাড়বে। আর ক্রস এফ, এফ তো দুই জায়গায় সমান, এই জায়গায় এমজি, এই জায়গায় এমজি। আরটা হলো, এটাকে বলা হয় মোমেন্ট আর্ম। ঠিক আছে? এবং আলফাটা হচ্ছে বল এবং ওই মোমেন্ট আর্মের মধ্যবর্তী কোণ। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, কৌণিক ক্ষমতা ছোটবেলায় পড়ছিলাম, কৌণিক ক্ষমতা। ঠিক আছে? ক্ষমতা পি ইজ ইকুয়াল টু এফ ভি, পড়ছেন না? পি ইজ ইকুয়াল টু এফ ভি। তাহলে এফ ভি যেহেতু লেখা যাইতেছে, তাহলে আমার এই জায়গায় টাউ হইল এফ ওমেগা, লেখা যাবে কিনা? আই ওমেগা স্কোয়ার, একটু আগে বলছি আই এর জায়গায় এম আর স্কোয়ার ওমেগা স্কোয়ার। মোট গতি শক্তি হাফ এম ভি স্কোয়ার, যেমন গড়ায় গড়ায় একটা জিনিস চলতেছে, তার কি হাফ এম ভি স্কোয়ারও আছে, হাফ আই ওমেগা স্কোয়ারও আছে। গড়ায় গড়ায় যখন একটা জিনিস চলে, ঠিক আছে, তখন সেটার হাফ এম ভি স্কোয়ারও আছে, হাফ আই ওমেগা স্কোয়ারও আছে। বুঝাইতে পারছি? ওকে, এই যে ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর, রৈখিক আর কৌণিক বেগের মধ্যে সম্পর্ক। এটা দেখে পরিচিত পরিচিত লাগে? ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এ এস। ওই যে একটু বলছি এ এর জায়গায় আলফা, এস এর জায়গায় থেটা, ইউ এর জায়গায় ওমেগা নট, আর ভি এর জায়গায় শুধু ওমেগা। এ ইজ ইকুয়াল টু আর আলফা, এ ইজ ইকুয়াল টু আর আলফা। ঠিক আছে? আচ্ছা, থেটা ইজ ইকুয়াল টু ওমেগা নট প্লাস ওমেগা। মনে পড়তেছে এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। এটাই এস ইজ ইকুয়াল টু আর থেটা। এটা তো আপনারা ছোটবেলায় পড়ে আসছেন, এস ইজ ইকুয়াল টু আর থেটা। আচ্ছা, থেটা ইজ ইকুয়াল টু ওমেগা নট টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার। এটাও পরিচিত, এস ইজ ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ
এটি স্কোয়ার। এটাই এস এর জায়গায় থেটা বসাইছি, ইউ এর জায়গায় ওমেগা নট বসাইছি, আলফার জায়গায় স্যার এ এর জায়গায় আলফা বসাইছি, শেষ। জটিল কিছু? একদম সহজ। টাউ ইজ ইকুয়াল টু আই আলফা, এফ ইজ ইকুয়াল টু এম এ মনে রাখবেন, তাহলে টাউ ইজ ইকুয়াল টু আই আলফা। আর ক্রস এফ, এটা হলো টাউ এর সমীকরণ। আর এগুলো সব আপনারা জানেন। আই ওমেগা, ওমেগার জায়গায় আমরা কি লিখতে পারি? ওমেগার জায়গায় এল স্কোয়ার। আচ্ছা, আই ওমেগা স্কোয়ার আমরা এইভাবে লিখতে পারি না, হাফ। আই এর জায়গায় আমরা কি লিখতে পারি? এম আর স্কোয়ার ওমেগা, ঠিক কিনা? আচ্ছা, এম আর স্কোয়ার ওমেগা। তাহলে এই জায়গায় দেখেন, এই জায়গার থেকে এম আর স্কোয়ার ওমেগা, আর এই জায়গায় এম আর স্কোয়ার, আই হইতেছে এম আর স্কোয়ার, আর এখানে কি ওমেগা স্কোয়ার লেখা যায় না? তাহলে আর ওমেগা আর এখানে কি এম ভি স্কোয়ার লেখা যায় না? তো ওইখান থেকে আমরা এখান থেকে বের করতে পারি, বা এল স্কোয়ার বাই টুয়াইস আই আমরা লিখতে পারি সেই জায়গায় ওইখান থেকে। তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু টুয়াইস পাই এন বাই টি ইজ ইকুয়াল টু টুয়াইস পাই বাই ক্যাপিটাল টি, এগুলো আমরা জানি, ঠিক আছে? ওমেগা টুয়াইস, এগুলো হলো টুয়াইস পাই এন বাই টি, এটা শুধুমাত্র খাটবে টুয়াইস পাই এন বাই টি, এটা হইল সমকৌণিক বেগের জন্য বা সুষমবৃত্তীয় গতির জন্য, ঠিক আছে? টুয়াইস পাই বাই টি এটা কাজে লাগবে শুধু সুষমবৃত্তীয় গতির জন্য কাজে লাগবে, যেখানে আলফা জিরো থাকলে, হ্যাঁ, সুষমবৃত্তীয় গতি আলফা জিরো থাকলেই এটা ইউজ করতে পারবো আমরা। এল ইজ ইকুয়াল টু আই ওমেগা, ওমেগা ইজ ইকুয়াল টু ওমেগা নট প্লাস এটি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন 4 কেজি ভরের একটি বালক নাগরদোলায় চড়ে 20 মিটার ব্যাসের বৃত্তাকার পথে 6 আরপিএম কৌণিক বেগে ঘুরছে। বালকটির কৌণিক ভরবেগ নির্ণয় করো। কৌণিক ভরবেগ এল ইজ ইকুয়াল টু আই ওমেগা, ঠিক আছে? এল ইজ ইকুয়াল টু কি? আই ওমেগা। তাহলে আই এর জায়গায় আমরা কি লিখতে পারি? এম আর স্কোয়ার ওমেগা, এম কত? 4, 20 স্কোয়ার, ওমেগা কত? 6 আরপিএম। তাহলে 6 আরপিএম মানে রোটেশন পার মিনিট, প্রতি মিনিটে 6 বার করে ঘুরতেছে। 6 ইন্টু টুয়াইস পাই, 6 বার করে ঘুরতেছে কতক্ষণে? 60 সেকেন্ডে, তাই না? তাহলে এখানে 10, ঠিক আছে? তাহলে 10, তাহলে এই জায়গায় আমরা যদি এখানে আসি 800, 800, 4 দুগুণে 8, 4 4 16, 20 স্কোয়ার না, 20 মিটার ব্যাস। ও সরি, এখানে একটা ভুল করে ফেলছি আমি, দেখেন ভুল করে ফেলছি। এখানে 20 মিটার যদি ব্যাস হয়, ব্যাসার্ধ কত হবে? 10 মিটার, ব্যাসার্ধ হবে 10 স্কোয়ার। এবার দেখেন 4 দুগুণে 8, 800, ঠিক আছে? 800 পাই বাই 10, তাহলে কত? 80 পাই, এত, ঠিক আছে? এত কেজি মিটার পার সেকেন্ড, এটাই অ্যান্সার, 80 পাই। বুঝাইতে পারছি? 10 কেজি ভরের একটি চাকার উপর 10 নিউটন মিটার টর্ক প্রয়োগ করলে 4 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার কৌণিক ত্বরণ সৃষ্টি হয়। চাকাটির ঘূর্ণন জড়তা ও চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে আমরা জানি টাউ ইজ ইকুয়াল টু আই আলফা, সে জায়গা থেকে আই আমার বের হচ্ছে কিনা? আই ইজ ইকুয়াল টু টাউ বাই আলফা। ঘূর্ণন জড়তা মানেই হইল জড়তার ভ্রামক। টাউ কত? টাউ হইল 10, আলফা কত? 4, কত হইল? 2.5, ঠিক আছে? এত কেজি মিটার স্কোয়ার। এখন আই ইজ ইকুয়াল টু আমরা জানি 2.5, এখন এইটার জায়গায় আমরা কি লিখতে পারি? এম
কে স্কোয়ার ইজ ইকুয়াল টু 2.5, এই জায়গা থেকে কে ইজ ইকুয়াল টু 2.5/10 হোল রুট, তাহলে রুট ওভার 0.25, তাহলে রুট ওভার 0.25 থেকে 0.25 রে রুট করলে আসে 0.25 রে রুট করলে আসে 0.5, 0.25 রে রুট করলে আমরা পাবো 0.5 এত মিটার। এটাই অ্যান্সার। বুঝাইতে পারছি? খুবই সহজ, অত্যন্ত সহজ, পানির মতো সহজ। ঠিক আছে? একটি কণার কোনো মুহূর্তে কৌণিক ভরবেগ এল এত, এখানে সেকেন্ডে টি এবং কেজি মিটার পার সেকেন্ডে এল প্রকাশিত। টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ডে শেষে 1 সেকেন্ড শেষে কণাটির উপর ক্রিয়ারত টর্ক নির্ণয় করো। আমরা বল হিসেবে কি পড়ছিলাম? এফ ডি ডিটি অফ পি, তাহলে টাউ ইজ ইকুয়াল টু হবে, আমি কি বলছিলাম, বলের জায়গায় আমরা কি লিখতে পারি? টাউ লিখতে পারি, বলের জায়গায় টাউ লিখতে পারি অর্থাৎ টর্ক, আর ভরবেগের জায়গায় আমরা কৌণিক ভরবেগ লিখতে পারি কিনা। তাহলে এই জায়গায় আমরা সুন্দর করে সলিউশন বসায় দেই। সলিউশন এই জায়গায় হবে টাউ ইজ ইকুয়াল টু ডি ডিটি অফ এল, তাহলে ডি ডিটি এল এর জায়গায় আমরা কি বসাইতে পারি? এই জায়গায় 4t স্কয়ার আই ক্যাপ মাইনাস 4t স্কয়ার আই ক্যাপ মাইনাস 3t জে ক্যাপ প্লাস 7t স্কয়ার মাইনাস 4t কে ক্যাপ। তাহলে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করি, 4t স্কয়ার এখানে হবে 8t আই ক্যাপ মাইনাস থ্রাইস জে ক্যাপ প্লাস 14t মাইনাস 4 এত কে ক্যাপ। টি এর ভ্যালু 1 বসান, তাহলে 8 আই ক্যাপ মাইনাস থ্রাইস জে ক্যাপ, 14t এর ভ্যালু 1 বসালে 14 মাইনাস 4 কত হবে? 10 প্লাস 10 কে ক্যাপ। তাহলে এত নিউটন মিটার টর্ক। এটাই অ্যান্সার। সহজ? কঠিন? কঠিন না, একদম সহজ। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? কেন্দ্রমুখী বল ও কেন্দ্রমুখী ত্বরণ। কেন্দ্রমুখী বল হইল mv স্কয়ার বাই আর, ঠিক আছে, আর কেন্দ্রমুখী ত্বরণ হইল v স্কয়ার বাই আর। তাহলে mv স্কয়ার বাই আর রে m ওমেগা স্কয়ার আর লেখা যায়, আর এ রে এ ওমেগা স্কয়ার আর লেখা যায়। দেখেন, পানি ভর্তি বালতির কৌণিক বেগ যদি পানি না পড়ে, যাতে পানি না পড়ে, ধরেন একটা পানি বলতে পানিতে উলম্ব তলে ঘুরাইতেছি, পানি পড়বে না, তাহলে সেই ক্ষেত্রে কৌণিক বেগ ওমেগা ইজ ইকুয়াল টু রুট ওভার জি বাই আর। এটা একটা শর্টকাট, এটা একটা শর্টকাট বস। পানি ভর্তি বালতির ঘূর্ণন বেগ, পানি যখন না পড়বে, নর্মাল বেগ যেটা রৈখিক, ভি ইজ ইকুয়াল টু রুট ওভার জি আর। ঘূর্ণন সংখ্যা কতবার ঘুরাইলে, কতবার মিনিটে কতবার ঘুরাইলে, ঠিক আছে, কতবার ঘুরাইলে, একটা নির্দিষ্ট সময়ে কতবার ঘুরাইলে এটা পানি পড়বে না, সেই সংখ্যা n ইজ ইকুয়াল টু টি বাই টুয়াইস পাই ইন্টু রুট ওভার জি বাই আর। ঠিক আছে? ওকে, এবার দেখেন আমরা খুব সুন্দর করে এই জিনিসটা শিখে ফেলবো। খেয়াল করেন, দেখেন সর্বোচ্চ বিন্দুতে, হাইয়েস্ট পয়েন্টে এমজি কোন দিকে? নিচের দিকে। তাইলে এই বস্তুটা ফিল করবে বাইরের দিকে, একটা সুডো ফোর্স ফিল করবে না? সেই সুডো ফোর্সটাই হলো কেন্দ্রমুখী, কেন্দ্রমুখী বল mv স্কয়ার বাই আর মাইনাস mg হাইয়েস্ট পয়েন্টে। ঠিক আছে? এবং এটাই হচ্ছে সর্বোচ্চ বিন্দুতে সুতার টান, শীর্ষবিন্দুতে সুতার টান, সর্বনিম্ন বিন্দুতে সুতার টান হচ্ছে mgও নিচের দিকে, mgও নিচের দিকে, এবং নিচের দিকে সে কেন্দ্রমুখী বলটা ফিল করতেছে, বাইরের দিকে সুডো ফোর্সটা ফিল করতেছে এই বস্তুর সাপেক্ষে।
তাহলে mv স্কয়ার বাই r, তাহলে সর্বনিম্ন বিন্দুতে সুতার টান TL mv স্কয়ার বাই r প্লাস mg। আচ্ছা, বি বিন্দুতে সুতার টান যে থিটা অ্যাঙ্গেলে থাকে, বি বিন্দুতে সুতার টান হচ্ছে mv স্কয়ার বাই r প্লাস mg cos থিটা। এ বিন্দুতে সুতার টান যদি উপরের দিকে থাকে থিটা কোণে, তাহলে TA ইকুয়াল টু mv স্কয়ার বাই r মাইনাস mg sin থিটা। একটা mg cos থিটা আর একটা মাইনাস mg sin থিটা। ঠিক আছে, বৃত্তের কেন্দ্রের সাথে একই লেভেলে, কেন্দ্রের সাথে একই লেভেল বলতে আসলে কিছু বোঝায় না, এইখানে বুঝাইছে যে এই অক্ষের সাপেক্ষে এই জায়গায়। ঠিক আছে, অর্থাৎ সর্বোচ্চ বিন্দুর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বা সর্বনিম্ন বিন্দুর সাথে 90 ডিগ্রি লেভেলে। ঠিক আছে, তাহলে এই জায়গায় উলম্ব তলে হইতে হবে, ওটা নর্মাল mv স্কয়ার বাই r, অর্থাৎ আমার যে কেন্দ্রমুখী বল সেটারই সমান হবে। ক্লিয়ার? দেখেন, একটি পানি ভর্তি বালতিকে 3.95 মিটার লম্বা দড়ি দ্বারা বেঁধে উলম্ব তলে বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। প্রতি মিনিটে কতবার ঘোরালে, প্রতি মিনিটে কতবার ঘোরালে, ঠিক আছে, ঘোরালে বালতি থেকে কোনো পানি পড়বে না। দেখেন, তাহলে একটু আগে আমরা n ইজ ইকুয়াল টু কি পাইছি, t/2 পাই √g/r, এটাই পাইছি না? t কত? মিনিট কত? 60 সেকেন্ড, টোয়াইস পাই √g কত? 9.8, 3.95। ভাগ করবেন, ক্যালকুলেট করবেন, দেখবেন যে এখানে আসবে 15 বার, 15 টাইমস। মিনিটে 15 বার ঘোরাইতে হবে মিনিমাম। ঠিক আছে, মিনিমাম, এর চেয়ে বেশি ঘোরাইলে তো আরো ভালো, কিন্তু সেক্ষেত্রে আবার সুতা ছিঁড়ে যেতে পারে। 1 কেজি ভর বিশিষ্ট একটি পাথরকে একটি সুতার সাহায্যে বেঁধে উলম্ব তলে 0.5 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট পথে 5 মিটার পার সেকেন্ড বেগে ঘোরানো হচ্ছে। পাথরটি যখন বৃত্তের শীর্ষবিন্দুতে সুতায় কত টান পড়বে? বৃত্তের শীর্ষবিন্দুতে যখন পাথরটা আছে তখন সুতায় কত টান পড়বে? তাহলে 1 নাম্বারটার সলিউশন হবে, বৃত্তের যখন শীর্ষবিন্দুতে আছে তখন সুতার টান কত হবে সেটা জানতে চাইছে, তাই না? তাহলে বৃত্তের শীর্ষবিন্দুতে থাকা অবস্থায় সুতার টান, তাহলে TH mv স্কয়ার বাই r মাইনাস mg, শীর্ষবিন্দুতে m হইল 1, v হচ্ছে আমার 5 স্কয়ার, ঠিক আছে, 0.5 হইল আমার r, মাইনাস m হচ্ছে আমার 1 আর g হচ্ছে 9.8। ঠিক আছে, 9.8 25, তাহলে এখানে যাবে 5 বার, তাহলে হবে 50, 50 মাইনাস 9.8, তাহলে এখান থেকে হবে 40.2 এত নিউটন, 40.2 নিউটন। ঠিক আছে, এটা 1 নাম্বার। বৃত্তের কেন্দ্রের সাথে একই লেভেলে সুতার টান, তাহলে t ইজ ইকুয়াল টু হবে mv স্কয়ার বাই r 1 5 স্কয়ার 0.5 50 নিউটন। সর্বনিম্ন বিন্দুতে সুতার টান t লোয়েস্ট পয়েন্টে mv স্কয়ার বাই r প্লাস mg, m হচ্ছে 1, v হচ্ছে 5 স্কয়ার, r হচ্ছে 0.5 প্লাস m হচ্ছে 1, g হচ্ছে 9.8, তাহলে এই জায়গায় হবে 59.8 এত। ক্লিয়ার? বুঝাতে পেরেছি কিনা? বুঝাইতে পারছি ওস্তাদ? জটিল, কঠিন? হ্যাঁ, একটাও তো না, একদম সহজ, একদম সহজ, তাই না? দেখেন, রাস্তার বাঁকে সাইকেল চালনার সময় আরোহীর নতিকোণ ইজ ইকুয়াল টু, রাস্তার যেখানে মোড় নেয় সেখানে আনতিকোণ, এটা হইল ব্যাংকিং অফ রোডস। দেখব, অর্থাৎ রাস্তায় বাঁক নেওয়ার সময় যে আমার কেন্দ্রমুখী বলের যোগান নিতে হয়, সেই ক্ষেত্রে আমার হচ্ছে রাস্তার আনতিকোণ থিটা ইজ ইকুয়াল টু কত হবে?
থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স ভি স্কোয়ার বাই আর জি। ঠিক আছে, ট্যান ইনভার্স ভি স্কোয়ার বাই আর জি। আর থিটা যখন অনেক কম হয়, থিটা ধরেন একদম ছোট, ঠিক আছে, তখন ট্যান থিটা মানেই সাইন থিটা। এটা হচ্ছে ধরেন এক পাশ, এইটা হইল রাস্তার, এইটা কতটুকু উঁচু হাইট, আর এইটা হইল রাস্তার প্রস্থ, রাস্তা বা ট্রেনের দুই পাতের মাঝখানের দৈর্ঘ্য এক্স। ঠিক আছে, তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি আপনি লিখতে পারেন। অথবা এইখানে ট্যান থিটা মানেই সাইন থিটা। ঠিক আছে, যখন অ্যাঙ্গেলটা তো খুবই ছোট হয়, ট্যান থিটা মানেই সাইন থিটা লেখা যায়। তাহলে এই জায়গায় এইচ বাই এক্স ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি আপনি লিখতে পারেন। তাহলে এই জায়গা থেকে এইচ ইজ ইকুয়াল টু ভি ইজ ইকুয়াল টু এইচ আর জি, ভি ইজ ইকুয়াল টু আপনি এইভাবে লিখতে পারেন, এই জায়গা থেকে ভি ইজ ইকুয়াল টু রুট ওভার এইচ আর জি বাই এক্স, এটা লিখতে পারেন। তো এই সমীকরণগুলো দিয়ে আমরা সমস্যা সমাধান করব। এই সমীকরণ দিয়ে আমরা সমাধান করব। এই যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি ইজ ইকুয়াল টু এইচ বাই এক্স আমরা লিখতে পারি। ঠিক আছে, 100 মিটার ব্যাসের বৃত্তাকার পথে কোনো মোটর সাইকেল আরোহী কত বেগে ঘুরলে উলম্ব তলের সাথে তিনি 30 ডিগ্রি কোণে আনত থাকবেন। 100 মিটার ব্যাসের বৃত্তাকার পথে কোনো সাইকেল আরোহী কত বেগে ঘুরলে উলম্ব তলের সাথে তিনি 30 ডিগ্রি কোণে আনত থাকবেন। এটাই আমাদের কাছে জানতে চাইছে, তাই না? এটাই আমাদের কাছে জানতে চাইছে। তাহলে এটা বের করা কোনো ব্যাপার? কোনো ব্যাপারই না ওস্তাদ। তাহলে এই জায়গায় কত বেগে ঘুরলে, তাহলে ট্যান থিটা ভি স্কোয়ার বাই আর জি। ঠিক আছে, তাহলে ভি ইজ ইকুয়াল টু রুট ওভার ট্যান থিটা হলো 30 ডিগ্রি, ট্যান 30 আর জি। ঠিক আছে, সবগুলোর মান বসায় দিবেন, সবগুলোর মান বসায় দিবেন। তাহলে এইখানে আসবে 16.82 এত মিটার পার সেকেন্ড, 16.82 মিটার পার সেকেন্ড। বুঝাইতে পারছি? জটিল কঠিন একটাও না, একদম সহজ। ঠিক আছে, একদম একদম সহজ। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন, একশো কেজি ভরের একটি রেলগাড়ি 600 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পথে, 100 কেজি ভরের একটি রেলগাড়ি 600 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পথে 90 কিলোমিটার পার আওয়ার গতিতে চলে। 90 কিলোমিটার পার আওয়ার গতিতে সে চলে, 90 কিলোমিটার পার আওয়ার গতিতে সে চলে। ঠিক আছে, এখন বলছে লাইনের দুটি পাতের মধ্যবর্তী দূরত্ব যদি 2 মিটার হয়, তবে বাইরের পাতটি ভেতরটি হতে কত উঁচু হলে এর মধ্যে কোনো পার্শ্বচাপ পড়বে না। ঠিক আছে, তাহলে সুন্দর, পার্শ্বচাপ পড়বে না মানে ব্যালেন্স থাকবে, অর্থাৎ একটা পাতে বেশি একটা পাতে কম এরকম প্রেসার পড়বে না। তাইলে বলছে যে বাইরের পাতের থেকে ভিতরের পাত কতটুকু উঁচু হলে, তাহলে আমি জানি এইচ বাই এক্স ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। তাহলে এটাই তো আমার বের করতে হবে, এইচ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার এক্স বাই আর জি। আচ্ছা, 90 কিলোমিটার পার আওয়ার এটা হলো ভি, 90 কিলোমিটার পার আওয়ার, এটারে 3.6 দিয়ে ভাগ করলে আসবে 25 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 3.6 দিয়ে কেন ভাগ করতেছি বুঝতেছেন? যে কিলোমিটার 1000 বাই 3600, ঠিক আছে, 1000 বাই কত 3600, এটা দিয়ে ভাগ করে 3600 না তো, সরি 3.6 আছে 0.36 আর কি, হ্যাঁ 3600 3.6 দিয়ে ভাগ করতেছি। হ্যাঁ, তাহলে ওইটা করলে যেটা আসবে সেটাই, বুঝাইতে পারছি? আচ্ছা, 90, হ্যাঁ হ্যাঁ 3.6 দিয়ে ভাগ করতেছি, ঠিকই আছে ঠিকই আছে।
90 ইন্টু 1000 ডিভাইডেড বাই কি পার আওয়ার, আওয়ার মানে কি 3600 সেকেন্ড, তাহলে 25 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে এই জায়গায় ভি হচ্ছে আমার কত, বাই দ্য ওয়ে 3.6 দিয়ে কিন্তু গুণ করতেছি না, ভাগ করতেছি। ভাগ করা মানে কি, এটা উল্টায় যাবে, 3600 বাই 1000। হ্যাঁ, এটা অনেকে আপনারা বুঝতে ভুল করেন, 3.6 দিয়ে কিন্তু এটা আমি ভাগ করতেছি, গুণ করতেছি না। ভাগ করা মানে কি, এটা উল্টায় যাবে। মানে আমি 1000 বাই 3600 দিয়ে যদি এটা ভাগ করি, তাহলে এর মানে কি 3600 1000 বাই 3600 দিয়ে ভাগ করা মানে কি, আমার কথা বুঝতে পারছেন? যে এইটা দিয়ে গুণ করা যেই কথা, 3600 বাই 1000 দিয়ে ভাগ করা একই কথা। ঠিক আছে, তাহলে এই জায়গায় 25 স্কয়ার ইন্টু এক্স কত, এক্স হচ্ছে 2, আর কত, আর হইল 100, আর এটা কত 9.8। তাহলে এইচ কত আসবে, এইচ দেখবেন 0.213 মিটার, 0.213 মিটার। এটাই অ্যান্সার। বুঝাইতে পারছি? কঠিন জটিল একদমই না, একদম সহজ, একদমই সহজ। ঠিক আছে, এরপরে দেখেন ঘর্ষণ সংক্রান্ত। দেখেন স্থিতি ঘর্ষণ বা স্থিতি ঘর্ষণ ইজ ইকুয়াল টু, মনে রাখবেন স্থিতি ঘর্ষণ বা সীমাস্থ ঘর্ষণ হইল মিউ এস ইন্টু আর, আর গতি ঘর্ষণ হইল এফ কে ইজ ইকুয়াল টু মিউ কে ইন্টু আর। এই আর অ্যাপ্লাইড ফোর্স হইল, অ্যাপ্লাইড ফোর্স এফ, কোন জায়গায় যদি অ্যাপ্লাইড ইজ ইকুয়াল টু এফ ফ্রিকশন প্লাস এম এ। ঠিক আছে, সুন্দর। 1.5 কেজি ভরের একটি বই টেবিলের উপর আছে, টেবিলের তল বরাবর কত বলে টানলে বইটি চলা শুরু করবে। মনে রাখবেন বইটি চলা শুরু করা মানে সেই জায়গায় আমার কেবল গতিশীল হইতেছে, ত্বরণ কি এখানে জিরোই থাকবে। চলা শুরু করবে মানে এটার ত্বরণ a ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ চলার উপক্রম হবে। ঠিক আছে, চলার উপক্রম হবে। তাহলে f ইজ ইকুয়াল টু এম এ প্লাস মিউ এস ইন্টু আর। এম এ তো 0, মিউ এস কত 0.2, আর কত 1.5 ইন্টু 9.8। ঠিক আছে, 1.5 ইন্টু 9.8, তাহলে দেখবেন যে 2.94 এত নিউটন। এটাই অ্যান্সার। বুঝাইতে পারছি? কারণ এখানে এ 0, তো এটা 0, মানে কেবল উপক্রম হয়েছে, তখনও ত্বরণে পরিণত হয় নাই। কত বল দিলে, অর্থাৎ চলা শুরু করছে, তার মানে কেবল ঘর্ষণটাকে সে ওভারকাম করছে। বুঝাইতে পারছি? আমার মনে হয় নিউটনীয় বলবিদ্যার এমসিকিউ প্রশ্নগুলোকে অ্যাটেম্প্ট করার জন্য যথাযথ ম্যাচুরিটি এই ক্লাসের ভিতরে আমাদের তৈরি হয়ে গেছে। পরবর্তী ক্লাসে আমরা হিটাবো এমসিকিউ হিটাবো এই চ্যাপ্টারের। ধন্যবাদ সবাইকে।